আচ্ছা, পর্যাপ্ত তদন্ত ছাড়া, তথ্যপত্র ছাড়া, বিশ্লেষণ ছাড়া কিভাবে বলা যায় ইন্ডিয়ারা দায়ী না? আচ্ছা, আপনি কি মনে করেন যে ইন্ডিয়ার কারো সহযোগিতা ছাড়া বাংলাদেশ থেকে যেও এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো যায় কিনা? এখন অর্থনীতিকে সার্ভাইভ করা একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে কি, আপনি বহুমুখী সুযোগ দিতে পারছেন না, কারণ আপনার ক্রেডিবিলিটি তো সমস্যা সরকারের। যদি সরকার স্বচ্ছ হতো, জনগণের রায়ের ভিত্তিতে হতো, তাহলে কোনো বিশেষ সুবিধাভোগীর কাছে তার দ্বারস্থ হতো না, সে তার নিজস্ব অবস্থান থেকে বার্গেনিং করতে পারত। সরকারের যখন জননির্ভরতা থাকে না, জনগণের তখন নিরাপত্তা থাকে না। রাষ্ট্রের যখন দায়বদ্ধতা থাকে না, তখন জনগণের নিরাপত্তা থাকে না। ও শেখ রবিউল আলম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা বন্ধু রাষ্ট্রের কাছেও নিরাপদ নয়। আপনার কি মনে হয় যে এরকম আসলে বিষয়টা তেমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে? যে আমাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট ইন্ডিয়ায় গিয়ে জীবন দিল, শঙ্কার বিষয় না? শঙ্কার বিষয় তো থাকবে। আবার আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার যে সখ্যতা বা বোঝাপড়া, যে আনুকূল্যতা, সেখানে গিয়ে যদি জীবনই দেয়, তো সেটা তো প্রতিবাদেরও দাবি রাখে, সমালোচনারও দাবি রাখে। কারণ জীবন দেওয়ার জন্য তো প্রতিবেশী রাষ্ট্র না, আর সেখানে তো একজন সাধারণ মানুষ না, একজন মেম্বার অফ পার্লামেন্ট। দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে বাংলাদেশিরা দায়ী। আচ্ছা, পর্যাপ্ত তদন্ত ছাড়া, তথ্যপত্র ছাড়া, বিশ্লেষণ ছাড়া কিভাবে বলা যায় ইন্ডিয়ারা দায়ী না? আচ্ছা, আপনি কি মনে করেন যে ইন্ডিয়ার কারো সহযোগিতা ছাড়া বাংলাদেশ থেকে যেও এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো যায় কিনা? সম্ভব তো না। রাস্তার উপর তো কেউ ছুরি মেরে তাকে মারিনি, একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যতটুকু আমরা জেনেছি আর কি, নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আর একদিন আগে খুন হয়েছে, সেখান থেকে লোক বেরিয়ে আছে। এই সব প্রক্রিয়া কি বাংলাদেশ থেকে গিয়ে সম্ভব সেখানকার কারো না কারো সহযোগিতা ছাড়া? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আগেই বলে দিচ্ছেন যে ইন্ডিয়ানরা জড়িত নয়, বাংলাদেশিরা জড়িত। এই যে থরের নতজানু যে অবস্থান, অথবা ইন্ডিয়া নির্ভর বা ইন্ডিয়াকে সেভ করার যে লেজুড়বৃত্তি বক্তব্য, সেগুলি কি জাতি হিসেবে আমাদের আহত করে না? করে তো। সেই জায়গা থেকে বলেছেন। এখন ধরেন আপনি বলছিলেন যে নিরাপত্তার বিষয় নিয়ে বলছেন, আমি এই ঘটনাকে দেখছি না। আপনি বলছেন জননিরাপত্তা, আমার জানো না যে জননিরাপত্তা নিয়ে আপনি কথা বলছেন। আচ্ছা, আপনি আমাকে বলবেন, সরকারের যখন জননির্ভরতা থাকে না, জনগণের তখন নিরাপত্তা থাকে না। আবার রাষ্ট্রের যখন দায়বদ্ধতা থাকে না, তখন জনগণের নিরাপত্তা থাকে না। কারণ দেখবেন যে আমাদের যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ঘটনা, দুর্ঘটনা বলেন, হত্যা বলেন, বা ধরেন অপরাধ বলেন, যে ধরনের অপরাধ বলেন না কেন, তার তদন্ত, অভিযোগ গঠন, বিচার প্রক্রিয়া, স্বচ্ছতা, নিরপেক্ষতা বা আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় না। দলীয় নৈকট্য বিবেচনা পায়, ভিন্ন দল হলে বা দলে অপরাধীর আইডেন্টিটি অন্য দলের হলে তার জন্য এক ট্রিটমেন্ট হয়। আবার ধরেন অপরাধী যদি সরকারি দলের আশ্রয় প্রশ্রয় থাকে, তার জন্য আরেকটা প্রক্রিয়া হয়। আবার এই দুটি প্রক্রিয়া বহাল থাকার কারণে সুবিধাভোগী যে সমস্ত ক্রাইম আছে, প্রফেশনাল ক্রাইম, প্রফেশনাল অপরাধী, তারা আবার এই দুটি জায়গার এই দুটি মানে দুর্বলতার সুযোগ গ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে কি হচ্ছে, যে অপরাধীর শাস্তি হচ্ছে না, প্রকৃত বিচার হচ্ছে না, পার পেয়ে যাচ্ছে। এই সংস্কৃতি তো প্রতিষ্ঠিত হচ্ছে, বারবার হচ্ছে। এখন রাষ্ট্রের একটা নিরাপত্তা বাহিনী আছে, তার সর্বস্তরটাকে যদি আপনি বিরোধী দল আর ভিন্ন মত দমনে শুধু ব্যবহার করেন, 17-18 কোটি মানুষের নিরাপত্তার জন্য, এটাও তো ঠিক যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা আপনি হয়তো বলবেন, কিন্তু স্বল্পতা তো আছে, স্বল্পতা তো আছে না? এখন যতটুকু আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা, যোগ্যতা এবং পরিসর আছে, তার সবটাই যদি আপনি শুধু রাজনৈতিক দমন নিধন অথবা নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে ব্যবহার করেন, তখন তো জননিরাপত্তা উপেক্ষিত হয়। তারই অংশ এইগুলি যেগুলি ঘটছে। উনি বললেন যে সড়ক দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা যাচ্ছে, অগ্নি দুর্ঘটনায় মারা যাচ্ছে, আবার ধরেন কিশোর গ্যাংয়ের হাতে মারা যাচ্ছে, আবার ধরেন ড্রাগ অ্যাডাক্টেড হয়ে মারা যাচ্ছে, আন্তঃকন্দলে মারা যাচ্ছে, আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতেও হত্যা হচ্ছে, গুম হচ্ছে, আনঅথরাইজ কিলিং হচ্ছে। যাই বলেন না কেন, বাংলাদেশের মানুষেরই তো জীবন যাচ্ছে, তাই তো? এটা তো স্বাভাবিক মৃত্যু না। তো সেইটা দেখভাল করবে কে? সরকার। সেখানে তার মনোসংযোগের অভাব আছে, কারণ তার মেয়াদকালে তার রাষ্ট্র ব্যবস্থা নিয়ে 5 বছর পর জনগণের কাছে জবাবদিহি করা লাগছে না। যদি জনমতের ভিত্তিতে সরকার হতো, তাহলে সরকারকে এই বিষয়ে ওভার কনসার্ন হতে হতো যে না, আমার শাসনামলটা দৃষ্টান্ত থাকতে হবে, মানুষের নিরাপত্তা থাকতে হবে, মানুষের সমৃদ্ধি থাকতে হবে, মানুষের কল্যাণ থাকতে হবে। এইভাবে যদি সরকার ভাবতো যে না, আর এইগুলি 5 বছর পর যখন জাতীয় নির্বাচন হবে, তখন ভোট পাওয়ার ক্ষেত্রে এগুলি বিবেচিত হবে,
সেই প্রক্রিয়াটা যদি রাষ্ট্রে বহাল থাকতো, নিশ্চয়ই যে কোনো সরকার, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা জাতীয় পার্টি হোক, সে কিন্তু জনস্বার্থে জননিরাপত্তায় কনসার্ন হতো। এই প্রক্রিয়া যেহেতু বিলুপ্ত হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের রাষ্ট্রে জবাবদিহি থাকা দরকার, তাদের আনুকূল্য যখন ক্ষমতাশীল দল চায়, তখন তাদের নিরাপত্তার ঘাটতি নিয়ে তাদের কাছে জবাবদিহি চাইতে পারে না সরকার। সরকারের এই দুর্বলতাও কাজে লাগছে আমাদের এই জননিরাপত্তার ক্ষেত্রে। ফখরুল ভাই অর্থনীতিতে চলে গেলেন, আমি দুইটা বাক্য অর্থনীতিতে যোগ করেই বলি। ফখরুল ভাই যেটা বলেছেন 2,65,00,000 টাকার এডিপি, তার 1,65,00,000 টাকা মনে হয় এনবিআর যোগান দেবে, সঠিক নয়। 1,65,00,000 টাকা দেশি ব্যাংক থেকে ঋণ এবং সঞ্চয়পত্র সহ এই জায়গা থেকে হবে, আর 1,00,000 কোটি টাকা আসবে বিদেশি ঋণের উপর নির্ভর করেছে। অর্থাৎ 2,65,00,000 টাকার সবই ঋণ নির্ভর। রাজস্ব খাতে যে রাজস্ব হবে সেটা দিয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা ব্যয় মিটবে না, সেখানেও কিছু ঘাটতি থাকবে। গত এডিপি 2,74,000 কোটি টাকা ছিল, সংশোধন করে 2,54,000 কোটি টাকা করেছে। সেটা সম্পূর্ণই দেশি ব্যাংকের ঋণ, বিদেশি ব্যাংকের ঋণ, বিদেশি অনুদান এবং ধরেন দেশীয় সাহায্য। সেখানে কোনো অর্থই রাষ্ট্রীয় খাত থেকে যোগান দেওয়া সম্ভব হয়নি, বা রাজস্ব খাত থেকে যোগান দেওয়া সম্ভব হয়নি। অর্থাৎ এই ধরনের প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, মানে টোটাল এডিপিটাই যদি ঋণ নির্ভর হয়ে যায়, তাহলে ঋণ যেভাবে বাড়ছে, সেই ঋণের কিস্তি পরিশোধে আগামী দিনে আমাদের যে সক্ষমতা বা এনবিআর যে রাজস্ব কালেকশনের দুর্বলতা, তাতে রাষ্ট্র আভ্যন্তরীণভাবে এবং বৈদেশিক ঋণের দিন দিন ঝুঁকিতে চলে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু জিডিপির 42% উপরে ঋণ হয়ে গিয়েছে, আপনি জানেন, বৈদেশিক ঋণ এবং দেশি ব্যাংকের ঋণ। সেটা কিন্তু অলরেডি ঝুঁকির মুখে। 51-এ গেলে মনে হয় সেটা আরও ঝুঁকিতে চলে যাবে। আবার আমরা ধরেন IMF-এর সাথে যে চুক্তি করছি, বিশ্বব্যাংকের সাথে যে শর্ত আছে, তার বাইরে আবার চীন থেকে যেভাবে ঋণ নিতে চাচ্ছি, তাতে আমরা কিন্তু অন্ধকারে চলে যাচ্ছি। অর্থাৎ অর্থনীতিতে প্রভাব বিস্তার করা বৈদেশিক যে সমস্ত শক্তি আছে, তার দ্বারস্থ হয়ে তাদের গ্রিপে চলে যাচ্ছে। বাংলাদেশ এখান থেকে বেরোনো খুব কঠিন। অর্থনীতিতে আমরা নিরাপত্তাহীন হয়ে উঠছি। নিরাপত্তা না, ঝুঁকিতে চলে গিয়েছে। নিরাপত্তাহীন তো অনেক আগেই হয়েছে। এখন অর্থনীতিকে সার্ভাইভ করা একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে কি, আপনি বহুমুখী সুযোগ নিতে পারছেন না, কারণ আপনার ক্রেডিবিলিটিতে সমস্যা সরকারের। যদি সরকার স্বচ্ছ হতো, জনগণের রায়ের ভিত্তিতে হতো, তাহলে কোনো বিশেষ সুবিধাভোগীর কাছে তার দ্বারস্থ হতো না, সে তার নিজস্ব অবস্থান থেকে বার্গেনিং করতে পারতো। এখন ধরেন IMF শর্ত চাপিয়ে দিচ্ছে, চায়নার আবার বলছে অর্থ যদি চাও আসো আমাদের কাছে, ইন্টারেস্ট বেশি, আপনার অল্প মেয়াদি, হ্যাঁ, তো এই কারণে আপনাকে যেতে হচ্ছে। আবার ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকার থেকে যেভাবে আপনি রপ্তানি আয়টা আসা দরকার ছিল, সেখানে কিছুটা ঘাটতি আছে, যার ফলে সরকার কিন্তু দিন দিন হচ্ছে রাষ্ট্রের ইন্টারেস্ট বিসর্জন দিয়ে সুবিধাভোগী আন্তর্জাতিক অর্থ বাণিজ্যের গোষ্ঠীর কাছে আপনার ঢুকে যাচ্ছে। সেটাই ভয়ঙ্কর, সেটাই অ্যালার্মিং।